হেপাটোসেলুলার কার্সিনোমা হেপাটোসেলুলার কার্সিনোমার সবচেয়ে বড় একটা ব্যাপার হলো হেপাটোসেলুলার কার্সিনোমার সাথে আপনার লিভার সিরোসিসের সম্পর্কটা কি? একটু ওয়েট করেন, আমার পেনটা কাজ করতেছে না। ওকে, কাজ করছে। হেপাটোসেলুলার কার্সিনোমার সাথে লিভার সিরোসিসের সম্পর্ক কি কেউ একটু বলবেন কাইন্ডলি? সম্পর্ক হলো লিভার সিরোসিসের সাথে হেপাটোসেলুলার কার্সিনোমা রিস্ক ফ্যাক্টর গুলো অলমোস্ট সেম। সম্পর্ক হলো হেপাটোসেলুলার কার্সিনোমা লিভার সিরোসিসের পরে ডেভেলপ করতে পারে, অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার কারণে লিভার সিরোসিস লাইক সাইন সিম্পটম থাকতে পারে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা পেশেন্টের হেপাটোসেলুলার কার্সিনোমা সাইন সিম্পটমটা কিরকম হবে, অ্যান্সার হবে অ্যাজ লাইক সিরোসিস। সিরোসিসের ক্ষেত্রে তার যেই সাইন সিম্পটম, হেপাটোসেলুলার পেশেন্টের কার্সিনোমার ক্ষেত্রে সাইন সিম্পটমটা অলমোস্ট সেম। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় লিভার সিরোসিসের পেশেন্ট হঠাৎ করে যদি হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে আসে, তাহলে সেটার প্রেজেন্টেশন কি হবে? সেক্ষেত্রে প্রেজেন্টেশন হবে র্যাপিড এক্সপানশন অফ দা লিভার। র্যাপিড এক্সপানশন অফ দা লিভার এটা হলো ফিজিওলজি, এটা হলো সাইন। আর যেটা হবে সেটা হলো অ্যাগ্রাভেশন অফ দা সিম্পটম। অ্যাগ্রাভেশন অফ সিম্পটম। ওয়েট লস এখানে প্রমিনেন্ট না, কারণ এটা খুব র্যাপিড ডেভেলপ করে, এত শর্ট টাইমের মধ্যে ডেভেলপ করে যে আপনি ওয়েট লসটা সিগনিফিকেন্টলি ভাবে বুঝতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে পেশেন্টের আগে থেকে লিভার সিরোসিস ছিল তার তো ওয়েট লস ছিলই, তাহলে তার লিভার সিরোসিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করলো কিনা এটা সাসপেক্ট করবো দুইটা কারণে। র্যাপিড এক্সপানশন অফ দ্য লিভার, লিভারের সাইজ কি হঠাৎ করে বেড়ে যাচ্ছে কিনা, হঠাৎ করে কি তার আপার জিআই ডিসকমফোর্ট হচ্ছে কিনা, হঠাৎ করে তার অ্যানোরেক্সিয়ার পরিমাণ কি খুব বেড়ে গেল কিনা, হঠাৎ করে তার আদার সাইন সিম্পটম কি বেড়ে গেল কিনা, তখন আমরা চিন্তা করব লিভার সিরোসিসের পেশেন্টের মধ্যে এখন আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা পেয়ে গেছি। তাহলে যদি জিজ্ঞেস করা হয় হেপাটোসেলুলার কার্সিনোমার সাইন সিম্পটম কি, সাইন সিম্পটম অ্যাজ লাইক লিভার সিরোসিস। সেটা লিভার সিরোসিসের ব্যাকগ্রাউন্ডে ডেভেলপ করতে পারে, ডি নোভো হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, যে আগে কোনো সময় তার হেপাটোসেলুলার কার্সিনোমা ছিল না, সরি আগে কোনো সময় তার লিভার সিরোসিস ছিল না, হঠাৎ করে তার লিভার সেল হেপাটোসেলুলার কার্সিনোমা সরাসরি ডেভেলপ করছে, লিভার সিরোসিস এর ব্যাকগ্রাউন্ড থেকে ডেভেলপ করে নাই, সেটাও হতে পারে। সেই পেশেন্টের ক্ষেত্রে সিনারিও হবে অ্যাজ লাইক লিভার সিরোসিস। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। যখন আমরা চিন্তা করব যে লিভার সিরোসিস এর পেশেন্টের হঠাৎ করে লিভারের সাইজ এরকম বেড়ে গেল কিনা, তখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা কোনো মাস পেতে পারি। এক নম্বর কথা আল্ট্রাসোনোগ্রামে মাস পাবো, দুই নম্বর কথা আল্ট্রাসোনোগ্রামে আমরা লিভারের সাইজ বেড়ে গেছে এটা আরো বেশি কনফার্ম হব। কোনো এনজাইমের চেঞ্জ আসবে কিনা। আমি আগেই বলছি যদি একটা পেশেন্টের লিভার সিরোসিস থাকে, লিভার সিরোসিস থাকার কারণে তার এএসটি এএলটি এর মাইল্ড এলিভেশন থাকবে, অর্থাৎ এএসটি এএলটি এগুলো নিয়ে আমাদের কনসিডার না করলেও চলবে। তাহলে লিভার সিরোসিস এর পেশেন্টের ক্ষেত্রে এএসটি এএলটি এর মাইল্ড এলিভেশন অথবা নাই অথবা নরমাল। তার মানে এটা হলো এই পেশেন্টের ক্ষেত্রে এখন যদি হঠাৎ করে হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, তার মানে কখনো এটা না যে এদের পরিমাণ আবার বৃদ্ধি পাবে। তাহলে এনজাইমেটিক চেঞ্জটা কি আসবে? এনজাইমেটিক চেঞ্জ হলো, আমরা জানি লিভারের মধ্যে আমাদের বাইল ক্যানেল আছে নাকি নাই? বিলিয়ারি অ্যাপারেটাস দুই রকম, একটা হলো ইন্ট্রাহেপাটিক আর একটা হলো এক্সট্রাহেপাটিক। ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টিউল গুলো খুবই ন্যারো, খুব ছোট। লিভারের ভেতরে যদি কোনো মাস ডেভেলপ করে, লিভারের ভেতরে যদি কোনো মাস ডেভেলপ করে, সে অবশ্যই ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিকে কম্প্রেস করবে। যেহেতু হেপাটোসেলুলার কার্সিনোমা হলো, আমরা আশা করতে পারি যে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিকে সে কম্প্রেস করবে। আমরা এই পেশেন্টের ক্ষেত্রে এএলপি বেশি পাবো, আমরা এই পেশেন্টের ক্ষেত্রে গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেজও বেশি পাবো, বাট এগুলো ডায়াগনস্টিক না। আলট্রাসোনোগ্রামে যখন আমরা মাস পাবো, সেই একই সাথে যদি আমি দেখি পেশেন্টের আলফা ফিটোপ্রোটিন বেশি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, স্ক্রিনিং এর জন্য ইম্পর্টেন্ট। টিল নাও এটা এখন আমাদের কনফার্মেটরি না, কনফার্মেটরির জন্য হলো বায়োপসি। বায়োপসি অথবা পুরো লিভার
বায়োপসিতে যখন আমরা এই মাসগুলোকে কেটে নিয়ে আসবো তখন আমরা কি কি জিনিস পেতে পারি, অথবা যখন আমরা সিটি স্ক্যান করব, অথবা যখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করব তখন আমরা কি কি ফাইন্ডিংস পেতে পারি। যখন বলা হবে মেটাস্ট্যাটিক লিভার ক্যান্সার, লিভারে কোনো মেটাস্ট্যাটিক টিউমার, সেই মেটাস্ট্যাটিক টিউমারটা হবে মাল্টিফোকাল। এটা হলো মোস্ট কমনলি মেটাস্ট্যাটিক টিউমার মাল্টিফোকাল। তার মানে কিন্তু আমি বলতেছি না যে ইউনিফোকাল হলে সেটা মেটাস্ট্যাটিক টিউমার হতে পারে না, আমি বলবো মোস্ট লাইকলি, মোস্ট কমনলি। কেন? কারণ মেটাস্ট্যাটিক টিউমার ঢুকতেছে ব্লাড ভেসেলের মধ্যে, ব্লাড ভেসেল তো লিভারের ভেতরে ঢুকে এরকম ব্রাঞ্চিং হয় নাকি হয় না? যেহেতু লিভারের ভেতরে ঢুকে ব্লাড ভেসেল গুলো এরকম ব্রাঞ্চিং হয়, তাহলে বিভিন্ন ব্রাঞ্চে একটু একটু করে টিউমার সেল স্প্রেড হয়। যখন একটু একটু করে টিউমার সেল স্প্রেড হয় তখন মাল্টিপল এরিয়া থেকে টিউমার অ্যারাইজ করে, বিভিন্ন ব্রাঞ্চে ব্রাঞ্চে যাবে। তো এটাই হলো তার জন্য মোস্ট লাইকলি প্রেজেন্টেশন, কিন্তু ইউনিফোকালও হতে পারে। যখন আমরা বলবো প্রাইমারি টিউমার, প্রাইমারি টিউমার ইউজুয়ালি ইউনিফোকাল, এক জায়গা থেকে অ্যারাইজ করবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, হেপাটোসেলুলার কার্সিনোমাতে একটা থাকে এরকম বড় ফোকাস, বাকি থাকে কয়েকটা ছোট তার আশেপাশে, এগুলোকে বলা হয় স্যাটেলাইট ফোকাই, এগুলোকে বলা হয় স্যাটেলাইট লেশন। তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমার মোস্ট কমন প্রেজেন্টেশন হলো একটা থাকবে লার্জ লেশন, এই লার্জ লেশনের ঠিক কাছাকাছি থাকবে আরো অনেকগুলো ছোট ছোট লেশন, তাহলে এটা কিন্তু আলটিমেটলি মাল্টিপল ফোকাই হয়ে গেল, এটাকে আমরা বলবো স্যাটেলাইট লেশন। আশা করি সবাই বুঝতে পারছেন, এগুলো মোটামুটি লো এন্ড আবার দরকারি, ঠিক আছে, এগুলো পড়লেই চলবে। আমি এর আগে যখন একটা ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন পড়াইলাম, সেই ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন কোনটা, সেটা হলো রাই সিনড্রোম। এখন আমি আরেকটা ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন পড়াতে চাই, সেটা হলো, সেটা অ্যাডাল্টের ক্ষেত্রে পরীক্ষায় আসার জন্য, সেটা অ্যাডাল্টের ক্ষেত্রে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে না, ব্যাপারটা এরকম না। কেউ কি বলতে পারবে না আমি কোন জিনিসটা ইন্ডিকেট করতেছি? অর্থাৎ আরো একটা ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন যেখানে হেপাটোসেলুলার ডিসফাংশন হয়, লিভার ফেলিউর হতে পারে। কোন স্টুডেন্ট রেসপন্স? আচ্ছা, কোন স্টুডেন্ট রেসপন্স নাই। সেটা হলো হ্যালোজেনেটেড ইনহেলড অ্যানেস্থেটিক্স, হ্যালোজেনেটেড ইনহেলড অ্যানেস্থেটিক। কিরকম হিস্ট্রি থাকবে? হিস্ট্রি থাকবে কোন একটা সার্জারির, যেহেতু সার্জারি সেহেতু সেখানে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, ফলোড বাই মাঝখানে সেটা ডে হতে পারে, সেটা উইক হতে পারে, মান্থ হতে পারে। এটাই হলো প্রবলেম, ডায়াগনোসিস করতে সমস্যাটা কি হবে। ফলোড বাই লিভার ফেলিউর আর হেপাটোসেলুলার ডিসফাংশনের কিছু ফিচার, এক্ষেত্রে জন্ডিস প্রমিনেন্ট থাকাটা সম্ভব, জন্ডিসটা থাকবে আর কি, রাই সিনড্রোম থেকে এটা হলো পার্থক্য, জন্ডিস থাকতে পারে। সার্জারি এর পরে হতে পারে, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে হতে পারে, ইভেন মান্থ, কয়েক মাস পরেও হতে পারে। ইনহেলড অ্যানেস্থেটিকের প্রতি এটা একটা অ্যালার্জিক রিঅ্যাকশন টাইপ। কোন পেশেন্টের ক্ষেত্রে এটা হবে? জেনেটিক্যালি সাসেপ্টেবল কিছু পেশেন্টের ক্ষেত্রে হবে। এটার সাথে কি ডোজ রিলেটেড নাকি ডোজ রিলেটেড না? নট ডোজ ডিপেন্ডেন্ট, এটার সাথে ডোজের কোনো সম্পর্ক নাই, ড্রাগ ডোজের কোনো সম্পর্ক নেই। এরকম না যে ডোজ বেশি দিলে এটা হবে। সবকিছু মিলে আমরা বলতেছি, সবকিছু মিলে এটার সাথে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়ার কথা কোনো সম্পর্ক নেই। সবকিছু মিলে আমরা যেটা বলতে চাচ্ছি, এটা হলো ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন। তাহলে ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন আমি কি পেলাম? ইনহেল অ্যানেস্থেটিক দেওয়া হয়েছে, ইনহেল অ্যানেস্থেটিক দেওয়া হয়েছে, এটা আপনাকে সরাসরি এভাবে না বলে বলবে সার্জারি হয়েছে। পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন এটা সার্জারি করা লাগছে, অনেক কথা বলতে পারে। হেপাটোসেলুলার ডিসফাংশন পেশেন্ট বলবে অ্যানোরেক্সিয়া ম্যালাইস, জন্ডিস। সিমটমের মধ্যে বলবে অ্যানোরেক্সিয়া ম্যালাইস, ফ্যাটিক, জন্ডিস।
উইকনেস, ভমিটিং, আপার জিআই সিমটম 100টা কথা বলতে পারে। এটা বলার পরে যখন আমরা লিভার হেপাটোসাইট ড্যামেজ সাসপেক্ট করে লিভার ফাংশন টেস্ট করব, এখানে ট্রুলি হেপাটোসাইট ড্যামেজ হয়। ট্রুলি হেপাটোসাইট যদি ড্যামেজ হয় তাহলে এএসটিএলটি বৃদ্ধি পাবে, বিলিরুবিনও বৃদ্ধি পাবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে এএসটি বেশি, এএলটি বেশি। এই পেশেন্টের ক্ষেত্রে হেপাটোসাইট ডিসফাংশন, হেপাটোসাইট ডিসফাংশন হলো নাকি হলো না এটা বোঝার জন্য আরো একটা উপায় আছে, বলতে পারবেন কি? প্রলং প্রোথ্রম্বিন টাইম, প্রলং প্রোথ্রম্বিন টাইম। এই পেশেন্টের মর্টালিটি কেমন? মর্টালিটি রেট অনেক বেশি, অর্থাৎ মরেও যেতে পারে। মর্টালিটির পরে যদি আপনি বায়োপসি করেন, অর্থাৎ মর্টালিটির পরে যদি আপনি অটোপসি করেন, মারা যাওয়ার পরে যদি আমরা অটোপসি করেন, তাহলে আপনি কি ফাইন্ডিং পাবেন? তাহলে তার একটা হেলদি লিভার ছিল, তার অনেকগুলো হেপাটোসাইট ড্যামেজ হয়ে গেছে। অনেকগুলো হেপাটোসাইট ড্যামেজ হয়ে যাওয়ার পর আপনি পাবেন একটা অ্যাট্রোপিক লিভার। অর্থাৎ আপনি যদি মর্টালিটি অর্থাৎ মারা যাওয়ার পরে যদি আপনি অটোপসি করেন, অটোপসি করার পরে পাবেন আপনি একটা অ্যাট্রোফি হয়ে গেছে এমন একটা লিভার, শাঙ্কেন একটা লিভার, খুব ছোট্ট একটা লিভার পাবেন। আপনাকে যদি এরকম কোনো সিনারিও দেয়, একটা পেশেন্টের জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, এরপর এরকম কিছু নন স্পেসিফিক সাইন সিমটম ডেভেলপ করার পরে পেশেন্ট মারাই গেছে, ইভেন ডায়াগনোসিসও করতে পারি না কি হলো, তার আগে মারা গেল, খুব র্যাপিড প্রোগ্রেস করে। তো ডায়াগনোসিসের জন্য অটোপসি করলাম, দেখলাম লিভারটা একদম ছোট হয়ে এই অবস্থা লিভারের। তাহলে তোমার ডায়াগনোসিস কি ছিল? আমার ডায়াগনোসিস ছিল এটা হ্যালোজেনেটেড ইনহেল অ্যানেস্থেটিক দেওয়ার কারণে হেপাটোসেলুলার ডিসফাংশন, ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই? এটা এক ধরনের কি ধরনের ড্রাগ রিঅ্যাকশন? এটা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি ড্রাগ রিঅ্যাকশন। আর মাঝখানে সাইন সিমটম গুলো ভাই নন স্পেসিফিক, যে কোনো কিছু থাকতে পারে, ফিভার, অ্যানোরেক্সিয়া, নওশিয়া, কি বলে, মেলাইস, মাইলজিয়া, হেপাটোমেগালি, হেপাটোমেগালি ফলোড বাই লিভার অ্যাট্রোফি। অর্থাৎ প্রথমে লিভারে যখন ইনফ্লামেশন হয়, রিঅ্যাকশন হয়, তখন হেপাটোমেগালি হতে পারে, আলটিমেটলি হেপাটোসাইটের পরিমাণ কমে যাওয়ার কারণে লিভার গুলো হয়ে যায় অ্যাট্রোফিক। এই পেশেন্টের হিস্টোলজি নিয়ে কোশ্চেন করা হবে। পেশেন্টের প্রচুর, সব কত জায়গাগুলো থেকে কোশ্চেন করে আমি আপনাকে আবার দেখাচ্ছি। হ্যালোজেনেটেড ইনহেলড অ্যানেস্থেসিয়া ফলোড বাই হেপাটোসেলুলার ডিসফাংশন। জিজ্ঞেস করা হবে কাদের হয়, জেনেটিক্যালি সাসেপ্টেবল পেশেন্টের। জিজ্ঞেস করা হবে কি ধরনের ড্রাগ রিঅ্যাকশন, হাইপারসেনসিটিভ ড্রাগ রিঅ্যাকশন, ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন। ডোজের সাথে সম্পর্ক আছে কিনা? ডোজের সাথে সম্পর্ক নেই। কি ধরনের ড্রাগ রিঅ্যাকশন? কারণ আমাদের লিভারে অনেক ধরনের ড্রাগ রিঅ্যাকশন আছে। একটা হলো কোলেস্টেটিক, অর্থাৎ বাইল স্টেসিস করে, না এটা হেপাটোসাইট ডিসফাংশন করার ড্রাগ রিঅ্যাকশন। তাহলে হেপাটোসাইট ডিসফাংশন, হেপাটোসাইটের ডিসফাংশন আবার কি রকম? এখানে ইনফ্লামেশন হয়, লিভারে সোজা কথা ইনফ্লামেশন হয়, তাহলে হেপাটোসাইট ডিসরাপশন। তাহলে পেশেন্টের ক্ষেত্রে এএসটি এলটি বেশি পাওয়া যাবে, ফলন এরপরে কমে যেতে পারে, প্রোথ্রম্বিন টাইম বেশি পাওয়া যাবে। হ্যালোজেনেটেড ইনহেল অ্যানেস্থেটিক, ইনহেল অ্যানেস্থেটিক ফলোড বাই হেপাটোসেলুলার ডিসফাংশন। এই পেশেন্টকে আর কি জিজ্ঞেস করা হবে? জিজ্ঞেস করা হবে তার অটোপসি ফাইন্ডিং কি, অথবা অটোপসি ফাইন্ডিংস থেকে ডায়াগনোসিস জিজ্ঞেস করা হবে। দেখবেন অ্যাট্রোফিক লিভার, একটা লিভারের ছোট্ট একটা লিভার, লিভারটা অ্যাট্রোফাইড হয়ে গেছে। তাহলে ছোট্ট একটা লিভার অ্যাট্রোফি হয়ে যাচ্ছে, এটা আপনার গ্রস ফাইন্ডিং, আপনি গ্রসলি দেখতে পাচ্ছেন, খালি চোখে দেখতে পাচ্ছেন লিভার ছোট হয়ে গেছে। কিন্তু এই এই যে পেশেন্টের বলতেছি আমরা খালি চোখে দেখতেছি লিভারটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, খালি চোখে দেখতেছি লিভার ছোট হয়ে গেছে, এই পেশেন্টের হিস্টোলজিতে কি পাওয়া যাবে সেটাও জিজ্ঞেস করবে। এই পেশেন্টের হিস্টোলজিতে কি পাওয়া যাবে সেটাও জিজ্ঞেস করবে। এই পেশেন্টের হিস্টোলজিতে পাওয়া যাবে সেন্ট্রিলোবিউলার নেক্রোসিস। জানি না আপনাদের কাছে কি কঠিন লাগতেছে কিনা, সবাই কেমন নীরব হয়ে গেছে, মনে হয় যেন এই টপিক কোনোদিন নামও শুনে নাই, পরেও নাই। পাওয়া যাবে সেন্ট্রিলোবিউলার নেক্রোসিস। যখন আমরা সেন্ট্রিলোবিউলার নেক্রোসিস এই কথাটা বলবো,
এটা রিজেম্বল করে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসের সাথে। আপনাকে জানতে হবে কার সাথে রিজেম্বল করে। এটাকে রিজেম্বল করে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসের সাথে। আমি একটু চাচ্ছি হেপাটোসাইট ডিসফাংশনের আরো কিছু ফিচার আছে, কারা কোথায় এফেক্ট করে সেটাকে একটু দেখাইতে। লিভারের আর্কিটেকচার আমি জানি না আমি এখান থেকে কতটুকু পড়াইছি, এখান থেকে পড়ানো শুরু করছিলাম। এখান থেকে যখন পড়ানো শুরু করছিলাম তখন বলছিলাম লিভারের আর্কিটেকচারে হেপাটোসাইট গুলো এরকম হেক্সাগোনাল মাসে ডিস্ট্রিবিউটেড। তাদের অবস্থাটা এরকম হেক্সাগোনাল মাস। এটা হলো তার আউটপুট, আর এই চারপাশে থাকে যেটা সেটা হলো ইনপুট। ওরা ব্লাড এদিক থেকে এদিকে ব্লাড পাঠায়, এদিক থেকে এদিকে ব্লাড পাঠায়, মাঝখানে যেটা সেটা হলো হেপাটিক সাইনোসয়েড, হেপাটোসাইটের সাথে এক্সচেঞ্জ হয়। তাহলে এই জায়গা থেকে ফ্রেশ ব্লাড যাচ্ছে অক্সিজেনেটেড অথবা নিউট্রিশন, অথবা নিউট্রিশন। অক্সিজেনেটেড ব্লাড মানে হলো হেপাটিক আর্টারি, নিউট্রিশন মানে হলো পোর্টাল ভেইন। তাহলে প্রথম ব্লাড গুলো এদিক থেকে যাচ্ছে, এই এরিয়াটাকে আমরা বলবো জোন 1, তারপরে বলবো জোন 2, তারপরে বলবো জোন 3। জোন 1 পেরিপোর্টাল জোন, এটা হলো আমাদের পেরিপোর্টাল বলা হচ্ছে মানে কি, পোর্টাল ট্রায়াড এখানে, পোর্টাল ভেইন এখানে, পোর্টাল ট্রায়াডের পাশে যেটা পেরিপোর্টাল জোন, সবচেয়ে ক্লোজ যেটা জোন 1, তারপরে যেটা জোন 2, তারপরে যেটা জোন 3। পেরিপোর্টাল জোন অর্থাৎ প্রথম ব্লাড যে রিসিভ করবে, তাহলে প্রথম ব্লাড যে রিসিভ করবে, ব্লাড আসতেছে প্রথমে রিসিভ করতেছে জোন, তাহলে ওই ব্লাডে যদি ইনফেকশন থাকে, ওই ব্লাডে যদি টক্সিন থাকে, তাহলে জোন 1 সবার আগে এফেক্টেড হবে। তাহলে এফেক্টেড বাই ভাইরাল হেপাটাইটিস, এফেক্টেড বাই ইনজেস্টেড টক্সিন, যারা কিনা অলরেডি অ্যাক্টিভেটেড টক্সিন। জোন 2 ইয়েলো ফিভার, এটা এক ধরনের ইনফেকশন কিন্তু ফর আননোন রিজন তাদের অ্যাফিনিটিটা এই এরিয়াতে বেশি। জোন 3 সবার ডিস্টাল এরিয়া, যেহেতু সবার ডিস্টাল এরিয়া এফেক্টেড বাই দ্য ইস্কেমিয়া, কারণ ফ্রেশ ব্লাড গুলো জোন 1 পাচ্ছে, তারপরে জোন 2, তারপরে জোন 3। সবচেয়ে কম ফ্রেশ ব্লাড পাচ্ছে জোন 3, তাহলে কোনো কারণে লিভার ইস্কেমিয়া হলে সবচেয়ে বেশি এফেক্টেড হবে জোন 3। হাই কনসেন্ট্রেশন অফ দ্য সাইটোক্রোম P450, হাই কনসেন্ট্রেশন অফ দ্য সাইটোক্রোম P450, এটা আমাকে কি ইন্ডিকেট করে, এমন কোন মেটাবোলাইট, এমন কোন ড্রাগ যেটা হেপাটোসাইট টক্সিসিটি করে আফটার মেটাবলিজম, আফটার P43 মেটাবলিজম, তাদের জন্য হেপাটোসাইট ডিসফাংশন হবে জোন 3 তে। কারণ জোন 1 জোন 2 তে P450 সিস্টেমটা নেই। কিছু ড্রাগ আছে তারা সরাসরি সরাসরি হেপাটোসাইটের প্রতি টক্সিক, কিছু ড্রাগ আছে তারা সরাসরি হেপাটোসাইটের প্রতি টক্সিক না, তাদেরকে P45 সিস্টেমের মাধ্যমে একটা মেটাবোলাইটে কনভার্ট হতে হয়, সেই মেটাবোলাইটটা হেপাটোসাইটের প্রতি টক্সিক। আমি কি সবাইকে বুঝতে পারছি? তারা হলো এটা, এই যে হলো তাদের লিস্ট। এখানে ইনক্লুডিং আপনারা নিয়ে আসবেন সেটা হলো প্যারাসিটামল, এখানে নিয়ে আসছে অ্যালকোহলিক হেপাটাইটিস। অ্যালকোহলিক হেপাটাইটিস কেন? কারণ অ্যালকোহল নিজে সরাসরি হেপাটোসাইট ডিসফাংশন করে না, অ্যালকোহলের মেটাবোলাইট হেপাটোসাইট ডিসফাংশন করে। অ্যালকোহলের মেটাবোলাইটে কনভার্ট হওয়ার জন্য কোন সিস্টেম দরকার? P450 সিস্টেমটা দরকার। তাহলে P4 সিস্টেমটা যেখানে বেশি, সেখানে হেপাটোসাইট ডিসফাংশনটা বেশি হবে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। আমি যখন লিভার সিরোসিস পড়াইছি তখন একটা কথা বলছিলাম, লিভারে স্টিলেট সেল আছে, লিভারে স্টিলেট সেলের রেসপন্সের কারণে হেপাটিক ফাইব্রোসিস হয় ডিউরিং লিভার সিরোসিস। চলেন আবার আগের জায়গায় চলে যাই। টু অ্যান্ড ফ্রো মুভমেন্টের জন্য আসলে দুঃখিত, কোরিলেশন করার জন্য করা লাগে, কিছু করার নেই। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার পড়া শেষ, হেপাটিক এনসেফালোপ্যাথি পড়ানো শেষ। লিভারের আদার টিউমার কি? লিভারের আদার টিউমার আমি অলরেডি একটু একটু পড়াইছি, আজকে আবার একটু বলে দিচ্ছি।
খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না। ক্যাভানাস হেমানজিওমা থেকে আপনার পরীক্ষা একটাই আসবে, বলবে লিভার একটা বিনাইন টিউমার হয়েছে, ব্লাড ভেসেল দিয়ে ফর্ম করা, নাম কি বলো, বলবেন ক্যাভানাস হেমানজিওমা। দিস ইজ দ্য মোস্ট কমন বিনাইন লিভার টিউমার, পরীক্ষা আসবে। কোন বয়সে হয়? মিডল এজে হয়। এই পেশেন্টের ক্ষেত্রে বায়োপসি নেওয়া যাবে না কেন? কারণ এটা ব্লাড ভেসেল দিয়ে ফর্ম হওয়া একটা টিউমার। আপনি যখনই বায়োপসি করবেন, নিডেল ঢুকাই দিবেন, সিগনিফিকেন্ট হেমোরেজ হবে। হেমোরেজটা কোথায় হবে? ইন্টারপেরিটোনিয়াল হেমোরেজ হবে। লিভারের ডেভেলপমেন্ট থেকে একটু মনে করে দেখেন, লিভার একটা ইন্টারপেরিটোনিয়াল অর্গান। লিভার কোন পেরিটোনিয়ামের মধ্যে ডেভেলপ করছে? ভেন্ট্রাল মেসেন্টারি নাকি ডরসাল মেসেন্টারি? স্টুডেন্ট রেসপন্স। লিভার কোন মেসেন্টারিতে ডেভেলপ করছে? ভেন্ট্রাল মেসেন্টারি অর ডরসাল মেসেন্টারি? ভেন্ট্রাল মেসেন্টারি। থ্যাংক ইউ। তারপরে কথা হলো হেপাটিক অ্যাডেনোমা। হেপাটিক অ্যাডেনোমা রেয়ার বিনাইল লিভার টিউমার, often related to the oral contraceptive অথবা অ্যানাবলিক স্টেরয়েড অ্যাবিউস। এই কথা থেকে আমরা কি বুঝবো? হেপাটিক অ্যাডেনোমা রিস্ক ফ্যাক্টর হলো ওরাল কন্ট্রাসেপটিভ। হেপাটিক অ্যাডেনোমার একটা কমপ্লিকেশন হলো তারা প্রোগ্রেস করতে পারে, রাপচার হয়ে যেতে পারে। অর্থাৎ লিভারের মধ্যে একটা হেপাটিক অ্যাডেনোমা যদি হয়, সেটা ধীরে ধীরে সাইজে বড় হতে পারে, ধীরে ধীরে সাইজে বড় হয়ে লিভারের ক্যাপসুলটাকে রাপচার করে ইন্টারপেরিটোনিয়াল ব্লিডিং করতে পারে। তাহলে একটা পেশেন্ট, ইয়ং ফিমেল পেশেন্ট, সে ওসিপি খাচ্ছে, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট নিয়ে আসলো, আল্ট্রাসোনোগ্রাম করে আমরা একটা সার্কামস্ক্রাইবড অর্থাৎ ওয়েল ডিফাইন্ড একটা মাস পেলাম, আমাদের মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে হেপাটিক অ্যাডেনোমা। পেশেন্টের প্রতি আমাদের অ্যাডভাইস কি থাকবে? পেশেন্টের প্রতি অ্যাডভাইস থাকবে ওরাল কন্ট্রাসেপটিভটা আপনি বন্ধ করেন। পেশেন্টের ক্ষেত্রে কি করা যাবে না? এই পেশেন্টের ক্ষেত্রে বায়োপসি নেওয়া যাবে না, নো বায়োপসি। কেন বায়োপসি নেওয়া যাবে না? এই টিউমারটাও হাইলি ভাস্কুলারাইজ টিউমার। অথবা আপনি জানেন না এটা কি হেপাটিক অ্যাডেনোমা নাকি হেপাটিক অ্যানজিওমা। হেপাটিক অ্যানজিওমা তো হতে পারে। তো যাই হোক, এটাও অ্যাকচুয়ালি হেপাটিক অ্যাডেনোমাটাও হাইলি ভাস্কুলারাইজ টিউমার। আপনি যদি বায়োপসি করেন, সিগনিফিকেন্টলি ব্লিডিং হবে। লাস্ট লাস্ট না, এনজিওসার্কোমা। এনজিওসার্কোমাটা কি? এনজিওসার্কোমা থেকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করা হবে, সেটা হলো ভেনাইল ক্লোরাইডের সাথে সম্পর্কিত। এক্সপোজার টু দা আর্সেনিক এন্ড ভেনিলাইল ক্লোরাইডের সাথে এটা সম্পর্ক। মেটাস্টেটিক টিউমার আজকে লেকচারে প্রথমে আমি পড়াই নিলাম, জিআইটি মেটাস্টেসিস এখানে কমনলি আসে। এটা ছাড়াও অন্য কোনো জায়গা থেকে আসতে পারে কিনা? পারে, সেটা হলো ব্রেস্ট এবং লাংস। জিআইটির মধ্যে কোন কার্সিনোমাটা এখানে আসে? কমনলি কোলন। লিভারে যদি আমি মেটাস্টেটিক কার্সিনোমা সাসপেক্ট করি, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ অফ ডায়াগনোসিস? কোলোনোস্কোপি। মেটাস্টেটিক টিউমার ইউজুয়ালি মাল্টিফোকাল, এই জন্য এখানে লিখে দিছে রেয়ারলি সলিটারি। সলিটারি মানে হলো সিঙ্গেল। আজকে আমি অলরেডি পড়াইছি বার্চিয়ারি সিনড্রোম। বার্চিয়ারি সিনড্রোমে আমরা কি কি জিনিস পাবো? তাহলে বার্চিয়ারি সিনড্রোম মানে কি সেটা আগে বুঝি। বার্চিয়ারি সিনড্রোম মানে হেপাটিক ভেইন অবস্ট্রাকশন। এটা হলো হেপাটিক ভেইন। হেপাটিক ভেইনের মাধ্যমে ব্লাড বের হয়ে যায়, আর এখানে হলো ব্লাড ঢুকে। তাহলে ব্লাড ঢুকবে, ব্লাড বের হয়ে যাবে। হেপাটিক ভেইন অবস্ট্রাকশন মানে হলো হেপাটিক ভেইন থ্রম্বোসিস। হেপাটিক ভেইন অবস্ট্রাকশন মানে হলো লিভারের আউটফ্লো অবস্ট্রাকশন। লিভারের আউটফ্লো অবস্ট্রাকশন। লিভারের আউটফ্লো অবস্ট্রাকশন মানে হলো ব্লাড ঢুকতে পারতেছে, ঢুকছে কিন্তু বেরোয় নাই, তাহলে লিভারের কনজেশন। কনজেশনের জন্য আপনি পাবেন লিভারের সাইজ বড়, কনজেশনের কারণে সে ক্যাপসুলকে স্ট্রেচ করবে, আপনি পাবেন টেন্ডার। আমি বলবো টেন্ডার হেপাটোমেগালি। কনজেশন, ব্লাড যেগুলো ঢুকছে সেগুলো বেরোতে পারতেছে না, নতুন ব্লাডও ঢুকতে পারতেছে না। ইসকেমিয়া। ইসকেমিয়ার কারণে হেপাটোসাইট নেক্রোসিস। হেপাটোসাইট নেক্রোসিসের জন্য এএসটি বেশি, এএলটি বেশি, বিলিরুবিন বেশি, প্রোথ্রম্বিন টাইম প্রলংড। লিভারের সাইজ সম্পর্কে বললাম। ব্লাড ঢুকতে পারতেছে না, পোর্টাল ভেনের ব্লাডও ঢুকতে পারতেছে না, সাইন অফ পোর্টাল হাইপারটেনশন। তাহলে কথাটা কি দাঁড়ালো? একটা পেশেন্টের যদি টেন্ডার হেপাটোমেগালি থাকে,
একটা পেশেন্টের যদি লিভার ফাংশন টেস্ট এলিভেটেড থাকে, একটা পেশেন্টের যদি পোর্টাল হাইপারটেনশনের সাইন সিনড্রোম থাকে, এই তিনটা জিনিস যদি একসাথে থাকে আমরা বলবো দিস ইজ বার্চিয়ারি সিনড্রোম। এই যে এত সুন্দর করে বলে দিলাম শর্ট করে, এরপরও দেখবেন অ্যান্সার ভুল হয়ে যাচ্ছে। এই তিনটা জিনিস থাকলে বলবো এটাকে বার্চিয়ারি সিনড্রোম। বার্চিয়ারি সিনড্রোমের কারণ হলো কম থ্রম্বোসিস, হেপাটিক ভেইন থ্রম্বাস হয়ে গেছে, হেপাটিক ভেইনের মধ্যে থ্রম্বাস ফর্মেশন করছে, অথবা হেপাটিক ভেইনের মধ্যে অন্য কেউ ঢুকছে, কোনো কারণে কম্প্রেশন হয়েছে, অথবা ম্যালিগনেন্সি ঢুকছে। আমি বলবো দুইটা কথা মনে রাখেন, এক হলো থ্রম্বোসিস, দুই হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, দ্যাটস ইট। থ্রম্বোসিস হতে পারে কখন? থ্রম্বোসিস হতে পারে হাইপার ভিসকোসিটি সিনড্রোম, অর্থাৎ কোনো কারণে যদি ব্লাডের হেমাটোক্রিট বেড়ে যায়, আমি বলবো পলিসাইথেমিয়া। পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পাবো? পেশেন্টের ক্ষেত্রে কনজেস্টিভ লিভার ডিজিজ, হেপাটোমেগালি, এই হেপাটোমেগালিটা হবে টেন্ডার হেপাটোমেগালি। আমি বলছি কনজেস্টেড লিভারের সাথে পরবর্তী ফাইন্ডিং হলো পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন থেকে অ্যাসাইটিস পাওয়া যায়, পোর্টাল হাইপারটেনশন থেকে ভ্যারিসেস পাওয়া যায়। আমি বলছি লিভার কনজেশন এবং লিভার ইস্কেমিয়া, ইস্কেমিয়ার কারণে লিভার ফেলুরের ফাইন্ডিংস পাবো, অর্থাৎ হেপাটোসাইট ডিসফাংশন, লিভার ফেলুর। লিভার ফেলুরের কারণটা আশা করি সবাই বুঝতে পারতেছেন। আউটফ্লোতে যদি ব্লক থাকে তাহলে নতুন ব্লাড ঢুকাতে পারবো না, নতুন ব্লাড না ঢুকালে লিভার ইস্কেমিয়া হবে, লিভার ইস্কেমিয়া হলে তো লিভার ফেলুর হবেই। সবাইকে বুঝছেন নাকি বুঝেন নাই? ইন অ্যাবসেন্স অফ জুগুলার ভেনাস ডিসটেনশন, ইন অ্যাবসেন্স অফ জুগুলার ভেনাস ডিসটেনশন কেন বললো? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলুরে সেম ফিচার গুলো থাকতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলুরে সেম ফিচার গুলো থাকতে পারে। কিভাবে? একটা পেশেন্টের হার্ট ফেলুর, তাহলে হার্ট ফেলুর হওয়ার কারণে ধরে নিলাম তার এই ভেন্ট্রিকল কাজ করে না, এটা তার সুপিরিয়র ভেনা কাভা, এখানে ব্লাডের পরিমাণ বেড়ে গেছে, এটা তার ইনফিরিয়র ভেনা কাভা, এখানেও ব্লাডের পরিমাণ বেড়ে গেছে, এই ভেন্ট্রিকল পাম্প করতেছে না, এটা হলো লিভার। তাহলে একটা পেশেন্টের যদি হার্ট ফেলুর থাকে তাহলে এখান থেকে ব্লাড পাম্প করতে পারতেছে না, তাহলে ব্লাড কনজেশন হচ্ছে হার্টে হবে, ইনফিরিয়র ভেনা কাভাতে হবে, লিভারে হবে। তাহলে ব্লাড কনজেশনের কারণে লিভারের সাইজও বড় হয়ে যেতে পারে, কারণ লিভারও তো কনজেশন হবে। তাহলে লিভারে যখন অ্যাকিউটলি এটা বড় হবে, ক্যাপসুল স্টিচিং হবে, আমরা বলবো অ্যাগেইন টেন্ডার হেপাটোমেগালি। তাহলে এর আগের বার কনজেশন হয়েছিল, অবস্ট্রাকশন হয়েছিল কোথায়? হেপাটিক ভেইনে। এখন কনজেশনটা আরো একটু উপরে, আলটিমেটলি এই জায়গায়, কিন্তু কথা কিন্তু ঘুরে ফিরে সেই একই জিনিস, সেটা হলো লিভারের আউটফ্লোতে প্রবলেম, ব্লাডের আউটফ্লোতে প্রবলেম, হেপাটিক ব্লাডের আউটফ্লোতে প্রবলেম। লিভারে ব্লাড ঢুকতেছে পোর্টাল ভেইন হেপাটিক আর্টারি দিয়ে, বেরোবে হেপাটিক ভেইন দিয়ে, ইনফিরিয়র ভেনা কাভা, হার্ট, রাইট হার্ট, এভাবে বেরোবে। তাহলে হেপাটিক ভেইন অবস্ট্রাকশন হলেও আউটফ্লোতে প্রবলেম, ইনফিরিয়র ভেনা কাভাতে অবস্ট্রাকশন হলেও আউটফ্লোতে প্রবলেম, হার্ট ফেলিউর হলেও আউটফ্লোতে প্রবলেম। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই? এখন যদি কি বলে, এখন যদি হেপাটিক ভেইনে যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমরা বলবো বার্চিয়ারি সিনড্রোম। আর যদি হার্ট লেভেলে অবস্ট্রাকশন হয়, হার্ট ব্লাড বের করতে পারতেছে না, আমরা বলবো কনজেস্টিভ হার্ট ফেলিউর। এই দুইটাকে আলাদা করার উপায় কি? তাহলে অবস্ট্রাকশনটা যদি হার্ট লেভেলে হয়, তাহলে হার্ট যদি ফেল করে তাহলে ব্লাড ইনফিরিয়র ভেনা কাভা থেকেও পাম্প করতে পারবে না, সুপিরিয়র ভেনা কাভা থেকেও পাম্প করতে পারবে না। সুপিরিয়র ভেনা কাভার ব্লাডও যদি পাম্প না করে তাহলে জুগুলার ভেনার ডিসটেনশন, জুগুলার ভেনাস ডিসটেনশন। আর যার অবস্ট্রাকশনটা এই জায়গাতে, যার অবস্ট্রাকশনটা কোথায়? শুধুমাত্র হেপাটিক ভেইনে, শুধুমাত্র এখানে তার অবস্ট্রাকশন, তাহলে তার ক্ষেত্রে তো ইনফিরিয়র ভেনা কাভাতে কোনো সমস্যা নাই, তার ক্ষেত্রে তো হার্টে কোনো সমস্যা নাই, তার ক্ষেত্রে তো সুপিরিয়র ভেনা কাভার ব্লাড পাম্প করে নিয়ে যেতে কোনো সমস্যা নাই, তাহলে তার জেভিপি নরমাল থাকবে। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কিভাবে আলাদা করবেন বার্চিয়ারি সিনড্রোম ভার্সাস কনজেস্টিভ হার্ট ফেলিউর, অ্যান্সার হবে একটাই, সেটা হলো জেভিপি রেস্ট নাকি জেভিপি রেস্ট না, বাকি সবকিছু সেম। আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি আপনাকে বলি এটা আলাদা করেন তো,
পোর্টাল ভেইন থ্রম্বোসিস নাকি হেপাটিক ভেইন থ্রম্বোসিস? তাহলে হেপাটিক ভেইন থ্রম্বোসিস মানে কি? লিভারের পরবর্তীতে অবস্ট্রাকশন। পোর্টাল ভেইন নরমাল। ফাইন্ডিংস কি? লিভারে কনজেশন, কনজেশনের কারণে টেন্ডার হেপাটোমেগালি, লিভারে ইস্কেমিয়া, ইস্কেমিয়ার কারণে লিভার ডিসফাংশন। আর পোর্টাল ভেইনে ব্লাডও তো ঢুকতে পারতেছে না, পোর্টাল হাইপারটেনশনের ফিচার। পোর্টাল হাইপারটেনশনের ফিচার তো আমি একবার পড়াইছি, এখন আর পড়াবো না তো। আরেকটা পেশেন্ট, তার হেপাটিক ভেইন অবস্ট্রাকশন না, তার পোর্টাল ভেইন থ্রম্বোসিস। তার থ্রম্বোসিসটা এই জায়গাতে, পোর্টাল ভেইনে থ্রম্বোসিস। এই পেশেন্ট অর্থাৎ হেপাটিক ভেইন থ্রম্বোসিস ভার্সাস পোর্টাল ভেইন থ্রম্বোসিস আলাদা করেন, করতে পারবেন? এই পেশেন্টের ক্ষেত্রে ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন থাকবে, স্প্লিনোমেগালি তো এটাও থাকবে, ফাতেহা। এই যে পোর্টাল হাইপারটেনশন আছে তার স্প্লিনোমেগালি থাকতে পারে না, এবং অ্যাকিউট কন্ডিশন স্প্লিনোমেগালি দুইটার একটা তো থাকবে না হয়তোবা। আদার ফিচার অফ পোর্টাল হাইপারটেনশন থাকবে, ওরও থাকবে ওরও থাকবে। আরে বাবা এটা বুঝো না কেন? লিভারের ভিতরে তো ব্লাড ঢুকতেছে না, আর এটার মধ্যে ব্লাড ঢুকতেছে কিন্তু বেরোতে পারতেছে না। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কনজেস্টেড লিভার থাকবে, এই ক্ষেত্রে কনজেস্টেড লিভার না। এই ক্ষেত্রে টেন্ডার হেপাটোমেগালিটা নাই। এই পেশেন্টের ক্ষেত্রে টেন্ডার হেপাটোমেগালি আছে, এই পেশেন্টের ক্ষেত্রে টেন্ডার হেপাটোমেগালিটা নাই। এটা দিয়ে আমরা আলাদা করে দিতে পারবো, যেটা কি পোর্টাল ভেইন থ্রম্বোসিস নাকি হেপাটিক ভেইন থ্রম্বোসিস। পোর্টাল ভেইন থ্রম্বোসিস হলে পোর্টাল হাইপারটেনশনের ফিচার থাকবে, হেপাটিক ডিসফাংশনের ফিচারও থাকবে, কারণ ব্লাড ঢুকতেছে না তো। কিন্তু থাকবে না কোনটা? কনজেস্টেড টেন্ডার হেপাটোমেগালি, এই জিনিসটা থাকবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যাসাইটিস থাকবে, ভ্যারিসেস থাকবে, সবকিছু থাকবে, থাকবে না এটা। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসের যেটা আমি হিসাব সেটা ক্লিয়ার করে দিচ্ছি। গত মাস থেকে আমাদের ডেফিসিয়েন্সি 1.5 ঘন্টা। আমরা থার্সডে নাইট, নিউ ইয়র্ক টাইম থার্সডে নাইট অথবা বাংলাদেশ টাইম ফ্রাইডে মর্নিং, সেদিন আমরা পড়ছি 1 ঘন্টা, এখান থেকে 1 ঘন্টা শেষ। আজকে আমরা পড়ছি অ্যানাদার 130 আওয়ার, এখান থেকে 30 মিনিট শেষ। নিউ মান্থে আমরা তাহলে কি পড়লাম? নিউ মান্থে তাহলে আমরা পড়লাম অনলি 1 আওয়ার, অর্থাৎ আজকের ক্লাসটা হিসাবে হাফ আওয়ার আগের মাস শেষ করার পরে, মানে হাফ ক্লাস, হাফ আওয়ার না, হাফ ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন, এগুলো আমি হিসাব রাখবো, কোনো সমস্যা নেই। আর এই ডিস্টারবেন্সের জন্য দুঃখিত। এই দুই সপ্তাহ ধরে আমার ল্যাবটা খুব ক্রেজি হয়ে গেছে আর কি, শিডিউলের দিক থেকে, বুঝতে পারছেন?